ঢাকাই সংবাদ। আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই এর সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সঞ্জিদা ইসলাম তাহা। সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ ড্রিঙ্কিং ওয়াটার সংবাদ শিরোনামগুলো। জাতীয় পরিচয়পত্রের নিয়ন্ত্রণ নিয়ে রাজনৈতিক সংকট তৈরির আশঙ্কা, নির্বাচনে শতভাগ ডিজিটাল কারচুপির ষড়যন্ত্র বলে বিশিষ্ট নাগরিকদের মন্তব্য। করোনা ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী, চর ও উপকূলীয় দরিদ্রদের জন্য বাজেট হতাশার অভিযোগ, প্রধানমন্ত্রী বলার পরও অক্সিজেন আইসিইউ নিশ্চিত না হওয়ার সমালোচনা। দেশের জরুরি প্রয়োগের অনুমোদন পেল সিনোভ্যাকের ভ্যাকসিন করোনাভ্যাক, রাজশাহী ও নওগাঁয় একদিনে 12 জনের মৃত্যু। এবং পাঠ্যসূচিতে পরিবেশ শিক্ষা যুক্ত করে বাস্তুতন্ত্র পুনরুদ্ধার প্রক্রিয়া শুরুর আহ্বান, উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণের মধ্যে সমন্বয়ের পরামর্শ। আনোয়ার শীট দামে কম, থেকে অনেক বেশি। আনোয়ার শীট। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই অনলাইনের লাইভ টিভি এবং চ্যানেল আই অনলাইন ভেরিফাইড ফেসবুক পেজেও সরাসরি প্রচার হচ্ছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে কোভিড সংক্রমণের ঝুঁকিতে থাকা জনগোষ্ঠী এবং চর ও উপকূলীয় অঞ্চলের দরিদ্র মানুষের জন্য বাজেট হতাশাব্যঞ্জক বলে মন্তব্য করেছে সিটিজেন প্ল্যাটফর্ম ফর এসডিজি। বাজেট পরবর্তী আলোচনায় মোর্চাটির প্রধান সমন্বয়ক ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, প্রধানমন্ত্রী বলার পরও যে দেশে অক্সিজেন সরবরাহ এবং আইসিইউ নিশ্চিত হয় না, সেখানে দুঃখ করা ছাড়া আর কিছুই করার থাকে না। পার্শ্বর শাকিলের রিপোর্ট। কোভিড মহামারীর মধ্যে পুরো একটি অর্থবছর পার করার পর অর্থমন্ত্রী নতুন অর্থ বছরের বাজেট দিয়েছেন। বছর জুড়ে আলোচনায় ছিল জনগণের অতি প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা পাওয়া, দরিদ্র ও হতদরিদ্রের সংখ্যা বেড়ে যাওয়ার মতো বিষয়। জাতীয় বাজেটে পিছিয়ে পড়া মানুষের জন্য কি আছে এই বিষয়ে আলোচনায় হতাশা প্রকাশ করে এসডিজি বাস্তবায়নের নাগরিক প্ল্যাটফর্ম। আপনি স্বাস্থ্য ব্যয় সকলের বেড়েছে, আপনি 1,20,000 টাকার স্বাস্থ্য ব্যয়ের সর্বোচ্চ লিমিট যেটা রেখেছিলেন, সেটাকে কি আপনি সংখ্যার পরিসংখ্যান মানে অনুপাতিক হারে আপনি নিম্ন মধ্যবিত্ত থেকে কি আপনি সাশ্রয় দিতে পারতেন না? শিক্ষার জন্য কি আরেকটু আপনি তাদের একটু এক্সামশন বা আপনি তাকে ব্যত্যয় আপনি দিতে পারতেন না? এগুলি দেওয়ার সুযোগ ছিল। আমি আবার বলছি, এই ভোক্তাকে ওনারা বিবেচনার ভিতরে রাখেননি। এই যে একই রকম ভাবে আমি বলবো, এমএফএস এর প্রতি যে কর্পোরেট ট্যাক্সটা দেওয়া হলো, আমি এটাতে এই মুহূর্তে দ্বিমত করছি না, কিন্তু এটা যে আমার ভোক্তার কাছে যাবে না সেটার নিশ্চয়তা উনি কি করেছেন? এই অর্থনীতিবিদ বলেন, তথ্য ঘাটতি এখন নৈরাজ্যের পর্যায়ে পৌঁছেছে, ফলে বাজেটেও তার প্রতিফলন দেখা গেছে। ব্যবসা বান্ধব সরকারের বলেছে না বাজেট, আসলে বড় ব্যবসা বান্ধব হয়েছে। ব্যবসা বান্ধব কিন্তু এটা বড় ব্যবসা বান্ধব, ছোট বা অপ্রাতিষ্ঠানিক ব্যবসা যারাও ব্যবসায়ী তাদের ক্ষেত্রে এটা হয়নি। আলোচকরা বলেন, বাজেট কিছুটা অন্তর্ভুক্তিমূলক হলেও জনগণের অগ্রাধিকার বিবেচনায় তা অপরিপূর্ণই রয়ে গেছে। মাসরুর শাকিল, চ্যানেল আই, ঢাকা। আগামী জাতীয় সংসদ নির্বাচনে শতভাগ ডিজিটাল কারচুপি করার জন্য ইসির কাছ থেকে সরকার জাতীয় পরিচয়পত্রের নিয়ন্ত্রণ নিজের কাছে নিয়ে নিচ্ছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিশিষ্ট নাগরিকরা। সুশাসনের জন্য নাগরিক সুজনের আলোচনায় তারা বলেছেন, জাতীয় পরিচয়পত্রের অভিভাবকত্ব নিয়ে সৃষ্ট হওয়া জটিলতায় রাজনৈতিক সংকট সৃষ্টির আশঙ্কা দেখা দিয়েছে। সময় ইসলামের রিপোর্ট। 13 বছর পর কেন ইসির হাত থেকে সরকার জাতীয় পরিচয়পত্রের দায়িত্ব নিজেদের অধীনে নিতে চাচ্ছে, এই নিয়ে চলছে তুমুল আলোচনা সমালোচনা। এই বিষয়টি নানা দিক নিয়ে সুশাসনের জন্য নাগরিক সুজনের অনলাইন বৈঠকে যুক্ত হন নানা পেশার বিশিষ্টজনরা। তুলে ধরেন কেন ইসির কাছে সুরক্ষিত এনআইডি। Any government is a political government, এবং এটা নিয়ে যে আমাদের দেশে অতীতে যে ঘটনাগুলো ঘটেছে সেটা হবে না, এটা দায়িত্বকে এটা নিশ্চয়তা কিভাবে আপনি দিবেন? সুরক্ষা বিভাগ যার জবাবদিহিতা হচ্ছে
যদি থাকে সেটা হচ্ছে হোম মিনিস্ট্রি ইজ এ গভর্নমেন্ট সরকারের মানে পলিটিক্যাল সরকার হয়। এখানে আমি অন্তত বলতে পারি যে প্রত্যেকটি ডিপার্টমেন্টে এখন যা চলছে ঠিক এটাও সেইভাবে হবে। কিছু কিছু সমস্যা তৈরি হয়েছে, রোহিঙ্গারা কার্ড পেয়েছে, যখন আমাদের সময় এটা আসলো ভোটার লিস্টে কিভাবে ঢুকলো, ইনভেস্টিগেট করে দেখলাম যে স্থানীয় চেয়ারম্যানরা সার্টিফাই করছে। এই ডেটাবেসটা যদি সরকারের হাতে যায়, সরকার এটাকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করতে পারবে, যাকে ইচ্ছা তাকে ওই ডেটাবেস যুক্ত করতে পারবে, যাকে ইচ্ছা ওটার থেকে বিযুক্ত করতে পারবে। এছাড়াও আমাদের পুলিশের এটা নিয়ন্ত্রণে যাবে এবং দুর্নীতি এবং অন্যান্য রকম ব্যাপারের অনেক সুযোগ থেকে যাবার। সবচেয়ে বড় কথা, আগামী নির্বাচন কিন্তু ইভিএম দিয়ে হবে। আলোচকরা বলেন, বিষয়টি নিয়ে এত সমালোচনার পরও নানা মহলে প্রশ্ন শুরু হয়েছে। সরকার অসৎ কোন উদ্দেশ্য নিয়ে জাতীয় পরিচয়পত্র নিজেদের নিয়ন্ত্রণে নিতে চাইছে। তো এটা সবই এইগুলি একই ধারাবাহিকতায় হচ্ছে এবং এর পরের নির্বাচন যে হবে না, মানে 14তে নির্বাচন হয়নি, 18তে নির্বাচন হয়নি, পরের নির্বাচন যে হবে না, মানে সত্যিকার অর্থে নির্বাচন যে হবে না, এইটার প্রস্তুতি পর্ব এই সরকারের এই প্রচেষ্টার মাধ্যমে শুরু হয়ে গেল। এবং এইবার প্রস্তুতি পর্বে সরকার অনেক সময় পাবে। ঐক্যফ্রন্ট হলো 1 মাসের মধ্যেই সরকার ব্যবস্থা করে ফেলেছে, অনেক ঝামেলা কিছুটা হয়েছে। এখন সামনের নির্বাচন যাতে তাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণে থাকে এবং ওইটার ব্যাপারে খুব স্পষ্টত যাতে অনিয়ম আমাদের চোখে না পড়ে, সেই ব্যবস্থার পদক্ষেপ সরকারের এই নির্দেশের মাধ্যমে শুরু হয়ে গেছে। ভবিষ্যতে জাতীয় পরিচয়পত্র স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে গেলে জনগণের ভোগান্তি এবং দুর্নীতি বাড়ার আশঙ্কা প্রকাশ করছেন আলোচকরা। সোমা ইসলাম, চ্যানেল আই, ঢাকা। প্রস্তাবিত বাজেট অন্তঃসারশূন্য বলে মন্তব্য করেছেন বিএনপির সংসদ সদস্য হারুনুর রশিদ। জাতীয় সংসদে বাজেট অধিবেশনের সম্পূরক বাজেট নিয়ে সাধারণ আলোচনায় বিএনপি দলীয় এই সংসদ সদস্য বলেন, বাংলাদেশ করোনার টিকা নিয়ে আন্তর্জাতিক কূটনীতিতে ব্যর্থ হয়েছে। বিএনপির আরেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের দুর্নীতি, লুটপাটের বিষয়ে সরকারের তৎপরতা দেখা যায় না বলেই করোনাকালে মন্ত্রণালয়টি থেকে নাগরিকরা মানসম্মত সেবা পায়নি। যে আমাদের বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর আপনার চাঁপাইনবাবগঞ্জ সুনাম মসজিদ, তারপরে আপনার যশোরে আপনার সেখানে বেনাপোল, যেখানে প্রচুর পরিমাণ দৈনিক হাজার হাজার ভারতীয় গাড়ি ঢুকছে, তাদের সাথে গাড়ির ড্রাইভার, গাড়ির হেল্পার, তার সহকারী, তারা যত্রতত্র ঘোরাঘুরি করছে। সেখানে যে সিকিউরিটি বা নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা দরকার সেটি সরকার করতে পারে নাই বলেই আজকে বাংলাদেশে গোটা এলাকায় ভারতীয় ভাইরাস ছড়িয়ে পড়েছে। এটি একেবারে সত্য। মাননীয় স্পিকার এই বাজেট উত্থাপন করেছেন, মাননীয় মন্ত্রী কোনো ভ্যাকসিনের সুনির্দিষ্ট গাইডলাইন দিতে পারেন নাই। মানুষ ভ্যাকসিন কবে পাবে? আজকে 1.5 বছর হয়ে গেল আজকে করোনা আক্রান্ত হওয়া, আমরা 2% মানুষকে ভ্যাকসিন দিতে পারি নাই। ওই স্বাস্থ্য মন্ত্রণালয়ের সামান্য কিছু অর্থ বরাদ্দ রেখে এটা দুর্নীতির ডিপো। মাননীয় স্পিকার, স্বজন তোষণ অর্থনীতি বা ক্রনিক ক্যাপিটালিজমের ফলে 1% লোকের হাতে 60 থেকে 70% সম্পত্তি জমা হয়েছে, আর যে কারণে অতি ধনী বৃদ্ধির হারে বাংলাদেশ এখন বিশ্বে প্রথম। করোনাতে আমরা হারিয়েছি অনেক কিছু, সেই সঙ্গে আমরা হারিয়েছি মধ্যবিত্ত। করোনার আগে যে মধ্যবিত্তের আকার ছিল 70%, করোনার পরে সেটা নেমে দাঁড়িয়েছে 50%। দেশের জরুরি প্রয়োগের অনুমোদন পেল চীনা প্রতিষ্ঠান সিনোভ্যাকের করোনা টিকা করোনাভ্যাক। পরিবেশক প্রতিষ্ঠান ইনসেপ্টা ভ্যাকসিন লিমিটেড। দেশের জরুরি ব্যবহারের অনুমোদন পাওয়া 5ম টিকা এটি। সিনোভ্যাকের পক্ষে ইনসেপ্টা এই ভ্যাকসিনের অনুমোদনের জন্য আবেদন করে। আজ এক প্রেস বিজ্ঞপ্তিতে ঔষধ প্রশাসন অধিদপ্তর জানিয়েছে, তেসরা অধিদপ্তর অনুমোদন দেয়। বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, সিনোভ্যাকের এই টিকা 18 বছরের বেশি বয়সী নাগরিকদের জন্য ব্যবহারের উপযোগী। 2 ডোজের এই টিকার প্রথম ডোজের 2 বা 4 সপ্তাহ পর দ্বিতীয় ডোজ দেয়া হবে। টিকার সংরক্ষণ তাপমাত্রা 2 থেকে 8 ডিগ্রি সেলসিয়াস। চলতি বছরের 9 ফেব্রুয়ারি সিনোভ্যাকের টিকা ব্যবহারের অনুমোদন দেয় চীন। এরপর এটি আরো 22টি দেশে অনুমোদন পায়। 1 জুন টিকাটির জরুরি ব্যবহারের অনুমোদন দেয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
লকডাউনেও দেশের সীমান্তবর্তী অনেক জেলার করোনা পরিস্থিতি আশঙ্কাজনক। চাঁপাইনবাবগঞ্জের সংক্রমণ 59%। রাজশাহী মেডিকেল ও সাতক্ষীরায় একদিনে করোনা উপসর্গ নিয়ে আরো 12 জনের মৃত্যু হয়েছে। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে বেশ কয়েকটি জেলায় নতুন করে বিধিনিষেধ জারি করেছে প্রশাসন। প্রতিনিধির পাঠানো তথ্য চিত্রে আফরোজা হাসির রিপোর্ট। লকডাউনের মধ্যেই রাজশাহী অঞ্চলে উদ্বেগজনক হারে বাড়ছে আক্রান্ত ও মৃত্যু। রোববার সকাল পর্যন্ত 24 ঘন্টায় রাজশাহী মেডিকেলে করোনা উপসর্গ নিয়ে প্রাণ হারিয়েছেন 6 জন। তাদের 3 জনই চাঁপাইনবাবগঞ্জের। রাজশাহী জেলায় করোনা শনাক্তের হার 50.27%। রাজশাহী মহানগরীর 5টি স্থান ও চাঁপাইনবাবগঞ্জে বিনামূল্যে করোনা পরীক্ষার ব্যবস্থা করেছে স্বাস্থ্য বিভাগ। সংক্রমণ প্রতিরোধে কঠোর লকডাউনের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছেন রাজশাহী মহানগর 14 দলের নেতারা। দ্বিতীয় দফায় বিশেষ লকডাউনের 6ষ্ঠ দিনে চাঁপাইনবাবগঞ্জে সংক্রমণের হার 59% এসে দাঁড়িয়েছে। 24 ঘন্টায় 217টি নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে 142 জন। লকডাউনে বিধিনিষেধ না মানায় এই অবনতি বলছেন প্রশাসন। সাতক্ষীরায় 24 ঘন্টায় 6 জনের মৃত্যু হয়েছে। জেলায় সংক্রমণের হার 47%-এরও বেশি। নওগাঁয় চলমান লকডাউনের 4র্থ দিনে শনাক্তের হার 11.17%। রোববার জেলায় বিনামূল্যে অ্যান্টিজেন টেস্ট করেছে স্বাস্থ্য বিভাগ। বগুড়ায় সন্ধ্যার পর শপিং মল, দোকানপাট বন্ধ রাখার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। জরুরি প্রয়োজন ছাড়া চলাচলে নিষেধাজ্ঞাও জারি করা হয়েছে। ঢিলে ঢালাভাবে চলছে নোয়াখালীর 6টি ইউনিয়নের চলা লকডাউন। গণপরিবহন ছাড়া অন্য সব পরিবহন চলছে, তবে বন্ধ রয়েছে দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান। আফরোজা হাসি, চ্যানেল আই, ঢাকা। এবার অশোক লিল্যান্ড ইফাতস বিরতি নিচ্ছি। বিরতির পর জানিয়ে ফিরব। পাঠ্যসূচিতে পরিবেশ শিক্ষা যুক্ত করে বাস্তুতন্ত্র পুনরুদ্ধার প্রক্রিয়া শুরু করার আহ্বান জানিয়েছেন পরিবেশ উপমন্ত্রী। বিশ্ব পরিবেশ দিবস পালনে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস বিইউপির ভার্চুয়াল আলোচনায় উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণের সমন্বয় প্রতিষ্ঠার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। শৌমিক আহমেদের রিপোর্ট। বিশ্ব পরিবেশ দিবস পালনে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের এনভায়রনমেন্টাল ক্লাব এর আয়োজনে পরিবেশ সংরক্ষণে বাস্তুতন্ত্র পুনরুদ্ধার কৌশল বাংলাদেশ প্রেক্ষাপট নিয়ে আলোচনা। For any future endeavor, any future endeavor, and we have to very cautiously promote and encourage all these eco-friendly ventures for development and poverty elimination, and also our food security. মূল প্রবন্ধ উপস্থাপন করেন জলবায়ু পরিবর্তন বিশেষজ্ঞ ডক্টর আইনুন নিশাত। Healthier the ecosystem, richer the biodiversity, it yields greater benefit, improve the quality of soil and its productivity, and provides you with better yield of timber and fish, and larger is the store of greenhouse gases. So as we are worried about climate change, we need to push for storage of greenhouse gases, not only in the forest, but also in the water. In the coastal belt or in sea, the algae sequesters huge amount of greenhouse gases. And also watershed management. বাংলাদেশের প্রেক্ষাপটে বস্তুতন্ত্র ধরে রাখাকে চ্যালেঞ্জ বলছেন বিশেষজ্ঞরা। Development activities are, tremendously progressing. So if you are not able to combine the development with the conservation of the environment, so this development will be not sustained. So that's why this strategic environmental assessment is very, very important that we have already introduced in this country. Afforestation, though, is not the solution of the restoration alone, but we have to go for the climax species for plantation in a suitable ecosystem. Restoration, there is scope for restoration in our country. We have less density of forests, we have degraded forests, so it is possible. Ecosystem restoration is the process of managing or supporting the recovery of an ecosystem which has been degraded, damaged, or destroyed. Ecosystem restoration can happen through active initiative or by removing pressure so that nature can recover on its own. Ecosystem restoration is possible through active plantation of native species plants
and reforestation initiatives, natural ecosystem time to regenerate by stopping human interaction. Excessive pressure of human dependence on natural resources are also measures of ecosystem restoration for environment conservation. In this respect, facilitating alternative income generation for the poor natural resource dependent people can reduce their dependency on nature. মেগা প্রকল্পে পরিবেশ রক্ষার শর্ত লঙ্ঘনের অভিযোগ করেন পরিবেশ উপমন্ত্রী। প্রত্যেকেই কিন্তু যখন এই প্রকল্পটা গ্রহণ করেন তখন তাদের নির্দিষ্ট কতগুলি শর্ত মেনে নিয়ে এটা নিতে হয়, কিন্তু তারা এগুলো কেউ মানেন না। আমাদের শিক্ষায় এই যে বন এবং পরিবেশ রক্ষা এই ধরনের আইটেম আসার দরকার আছে, যেটা ছোট্টবেলা থেকে বাচ্চারা যদি জানতে শেখে তাহলে পরে তারা মানসিকভাবে সেইভাবে প্রস্তুত হয়ে আসবে এবং ধীরে ধীরে তারাও বুঝবে যে প্রকৃতিকে আমাদেরকে কিভাবে রাখার দরকার। বাস্তুতন্ত্র পুনরুদ্ধার প্রক্রিয়ায় সবাইকে যুক্ত করার আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপমন্ত্রী শৌমিক আহমেদ, চ্যানেল আই, ঢাকা। এবার ইন্ডি ক্যাফে গ্লোবাল সিল্ক সিটি সংবাদ। করোনা ভাইরাসের রাজশাহী মহানগরীর ক্ষতিগ্রস্ত 400 পরিবারকে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। রাজশাহী কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজ মাঠে ক্ষতিগ্রস্তদের হাতে ফুড প্যাকেজ তুলে দেন সিটি মেয়র AHM খায়রুজ্জামান লিটন। স্বাস্থ্যবিধি ও শারীরিক দূরত্ব মেনে অনুষ্ঠান আয়োজন করে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিট। অনুষ্ঠানে ছিলেন রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের ভাইস চেয়ারম্যান রেজাউল করিম রাজু, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাব্লিউ সরকার এবং মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আব্দুস সোহেল। বিতরণ করা প্রতিটি প্যাকেটে রয়েছে 7.5 কেজি চাল, 1 কেজি ডাল, 1 লিটার তেল, 1 কেজি লবণ, 1 কেজি চিনি এবং 500 গ্রাম সুজি। এবার নিটল টাটা কৃষি সংবাদ। চুয়াডাঙ্গায় বাণিজ্যিক আনার বাগান গড়ে উঠেছে। ফুল আর ফলে ভরে গেছে বাগান। শুরু হয়েছে আনার বাজারজাত করা। এবছর বাগান থেকে 25 লাখ টাকার মতো ফলন বিক্রির আশা করছেন উদ্যোক্তা। এই সাফল্যে আশাবাদী বিজ্ঞানী ও সম্প্রসারকরা। এবার প্রকৃতি সংবাদ। বর্জ্য ফেলায় দূষিত হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ শহরের মহানন্দা নদীর পানি। নগরের পয়ঃনিষ্কাশনের বর্জ্য সরাসরি যাচ্ছে নদীতে। পৌর কর্তৃপক্ষ বলছে বর্জ্য শোধনাগার নির্মাণের জন্য বরাদ্দের অভাবে ড্রেনগুলো সরিয়ে নেওয়া সম্ভব হচ্ছে না। এবার ই ভ্যালি খেলার খবর।